আসসালামু আলাইকুম। আমি জারিদ রিফাত, ইলেকট্রিক্যাল 2K10। আহ, আজকে কুয়েট ক্যারিয়ার ক্লাবের ইনভাইটেশনে আমি আপনাদের সাথে লাইভে আছি। আমার সাথে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা একটু টাইম নিচ্ছি, এখনো অনেকেই জয়েন করে নাই, তো সবাই একটু জয়েন করুক, আমরা একটু টাইম নেই। যারা আছেন একটু কনফার্ম করবেন প্লিজ যে ভয়েস ক্লিয়ার এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। ওকে, আমরা সো অ্যাট ফার্স্ট স্পেশালি থ্যাঙ্কস টু কুয়েট ক্যারিয়ার ক্লাব টিম, যারা আমাকে ইনভাইটেশন দিয়ে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আজকে বেসিক্যালি আমরা কথা বলবো আমাদের বাংলাদেশে বর্তমানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা প্রমিনেন্ট জব সেক্টর পাওয়ার সেক্টর নিয়ে। তো পাওয়ার সেক্টরের জব কি বা কোথায় কোথায় অপশন আছে এবং কি কি ফ্যাসিলিটি ওভারঅল সব কিছু নিয়ে। সো আমরা এই কথাগুলো বলবো। ভয়েস কি ক্লিয়ার? সবাই কি শুনতে পাচ্ছেন? একটু কেউ যদি একটু কনফার্ম করেন কাইন্ডলি। হ্যালো রিয়াদ, ভয়েস ক্লিয়ার? তুমি কি শুনতে পাচ্ছো? একটু কনফার্ম করো, আমার একটু সুবিধা হয়। অনেক বড় দায়িত্ব আজকে। ওকে, থ্যাংক ইউ, আমরা কনফার্মেশন পেয়ে গেছি। সো অ্যাট ফার্স্ট থ্যাঙ্কস টু কুয়েট ক্যারিয়ার ক্লাব টিম, স্পেশালি মুশফিক, যে অনেক ও আসলে অনেকবার আমাকে বলছে। সো আমি আসলে পার্সোনালি সরি যে আমি আসলে অনেক দিন ধরে টাইম দিতে পারি নাই। সো দ্যাটস ওয়াই হচ্ছে এটা ডিলে হয়ে গেছে। সো আমি পার্সোনালি সরি। এটা আসলে আরও 2 মাস আগে থেকেই মুশফিক আমাকে বলতেছিল বা আরও অনেকে বলতেছিল, বাট আমি আসলে সুযোগ করে উঠতে পারি নাই। তো যাই হোক, আজকে ইনশাল্লাহ আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো। অলরেডি আমার কাছে অনেকগুলো অনেকগুলো অপশন দেওয়া হয়েছে, অনেকগুলো কোশ্চিন অলরেডি চলে আসছে। সো এত কোশ্চিন দেখে মানে সবগুলো ইনশাল্লাহ আমরা অ্যান্সার দিব। আর এর বাইরেও মানে যে কোনো কিছু লাইভে থাকা অবস্থায় যাদের যা কিছু জানার আছে সবাইকে রিকোয়েস্ট যে তোমরা এবং আপনারা কমেন্টে কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ সবগুলাই হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। লাইভ থাকা অবস্থায় রিপ্লাই দিতে না পারলে আমরা লাইভ শেষে অবশ্যই রিপ্লাই দিব ইনশাল্লাহ। সো আসলে মানে জুনিয়রদের থেকে এতগুলো কোশ্চিন পাইছি, যে কোশ্চিন পেয়ে আসলেও খুব ভালো লাগতেছে যে তারা আসলে এতটা ইন্টারেস্টেড। আমাদের সময় আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং যে আমরা এতটা ইন্টারেস্টেড এত প্রথম থেকে হইতে পারি নাই, মানে এটা আসলে খুবই ভালো এবং খুবই পজিটিভ। সো আমরা আসলে প্রথমেই যেটা করব যে যে কোশ্চিনগুলো আমরা পাইছি অনেকগুলো আমরা গ্র্যাজুয়ালি সেগুলোকে আমি সর্ট আপ করা হয়েছে এবং সেগুলোর মধ্যে সিরিয়ালি আমরা বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো আমরা সময় নষ্ট না করি, আমরা চলে যাই সরাসরি টপিকে। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে জানার বিষয় যে আমাদের বর্তমান পাওয়ার সেক্টরের কি অবস্থা এবং কেন আমরা পাওয়ার সেক্টরে জব করতে চাই। সো আমরা সবাই জানি যে দেশে একটা সময়ে শুধু পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, দ্যাট ইজ পিডিবি, শুধু এটাই ছিল। গ্র্যাজুয়ালি এটা চেঞ্জ হয়ে এখন সিনারি হয়ে অনেকগুলো কোম্পানি হয়েছে। তো ফার্স্ট অফ অল যেটা হয় যে পিডিবি থেকে শুধু ঢাকা জেলার মধ্যে ডিস্ট্রিবিউশন সেক্টরটা আলাদা করার জন্য ডেসা গঠিত হয়। পরবর্তীতে ডেসাকে স্প্লিট করে ডিপিডিসি এবং ডেসকো করা হয়। এরপর পর্যায়ক্রমিকভাবে পিজিসিবি আসে, তারপর জেনারেশন কোম্পানিগুলো আলাদা হয়, এরপর ডিস্ট্রিবিউশন আস্তে আস্তে আলাদা হচ্ছে। সো এইভাবে একটা স্ট্রাকচার্ড ওয়েতে এখন চলে গেছে।
এখন ডে বাই ডে এখনও কিছু কোম্পানি হয় না, এখনও সবগুলোই আসলে কোম্পানি হবে। সো ফার্স্ট অফ অল যেই কোশ্চিনটা সবার প্রথমে আসে যে আসলে পিডিবি তো সরকারি, নো ডাউট, তাহলে বাকি যেগুলো আছে এগুলো কি আসলে সরকারি নাকি পাবলিক কোম্পানি না প্রাইভেট কোম্পানি, নামের শেষে কোম্পানি, আবার বলতেছি সরকারি, আবার মিনিস্ট্রির আন্ডারে। সো এই কোশ্চিনগুলো আসলে অনেকের মধ্যে আসে এবং আমি নিজেও ফেস করি, আমার কাছে ইনবক্সে অনেক জুনিয়র জানতে চাইছে যে হোয়াটস দ্য সিনারিও। সো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে এগুলো আসলে প্রাইভেট কোম্পানি না, বাট পাবলিক লিমিটেড কোম্পানি, এবং প্রত্যেকটা কোম্পানির নীতি নির্ধারক হচ্ছে মিনিস্ট্রি। প্রতিটা কোম্পানি হচ্ছে পাওয়ার ডিভিশনের আন্ডারে, প্রতিটা কেউই সরকারের অবজারভেশনের বাইরে না। কিন্তু কোনোটাই হচ্ছে, যদি আমি বলি যে হ্যাঁ আমাকে যদি কোশ্চেন করা হয় ইয়েস নো ইজ ইট গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট, অবশ্যই এটা পুরোপুরি গভর্নমেন্ট না। গভর্নমেন্টের পক্ষে কোনো কোম্পানি ভেদে আলাদা আছে, কেউ কোনোটাতে 75%, কোনোটাতে 76, কোনোটাতে 80% শেয়ার গভর্নমেন্ট হোল্ড করে, বাকি 20% শেয়ার হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা। দ্যাটস ওয়াই এটা পাবলিক লিমিটেড কোম্পানি। আচ্ছা, এরপর সবচেয়ে বেশি যে জিনিসটা সবার কাছে লুক্রেটিভ এবং হচ্ছে সবাই জানতে চায়, এটা হচ্ছে স্যালারি। সো আসলে এই পাওয়ার কোম্পানিগুলো বর্তমানে এত বেশি লুক্রেটিভ হওয়ার মেন কারণ হচ্ছে এই স্যালারি। এখন স্যালারি নিয়েও আমাদের একটু আবার বোঝাপড়ায় ঝামেলা আছে। সো এটাও আসলে একটু ক্ল্যারিফাই করা দরকার যে প্রতিটার সার্কুলারে আসলে লেখা থাকে হচ্ছে বেসিক 50K অথবা 52K, অর্থাৎ 50,000 অথবা 52,000। এরপর লেখা থাকে আরও আনুষঙ্গিক এটা 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 এই ফ্রিঞ্জ বেনিফিটসগুলো দেয়া হবে। তো অনেকের মধ্যে কিন্তু একটা ধারণা হচ্ছে যে তাহলে মনে হয় স্যালারিটা স্টার্টিং এইটা। আবার অনেকে বলে যে বড় ভাইরা নাকি হচ্ছে 70-80 হাজার টাকা বেতন পায়, কেউ নাকি 1 লাখ পায়। সো আসলে কোনটা? তো অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে মানে স্যালারি স্ট্রাকচার বেসিক হচ্ছে 50 বা 52,000। এরপরে সাথে যেটা থাকে হাউস রেন্ট। হাউস রেন্ট হচ্ছে কোম্পানি ভেদে বা এলাকা ভেদে আলাদা। লাইক ঢাকার মধ্যে হাউস রেন্ট হচ্ছে বেসিকের 60%, এরপর ডিভিশনাল শহরগুলোতে 50%, আর জেনারেল যে ডিস্ট্রিক্টগুলো সেখানে হচ্ছে 40%। এরপর আনুষঙ্গিক যাতায়াত ভাতা বা আনুষঙ্গিক একটা কিছু ইয়া থাকে। সো সব মিলিয়ে দেখা যাচ্ছে ঢাকার ভিতরে যারা, তাদের সাধারণত অ্যারাউন্ড 85-85,000 মতো হয়, এবং জেনারেল ডিস্ট্রিক্ট যেগুলো সেগুলো হচ্ছে 75-76। সো এর মধ্যে আসলে এটা ফ্ল্যাকচুয়েট করে। আচ্ছা, এর মধ্যে আবার ভাগ আছে, যেমন এটার আগে এটা বলে নেওয়া দরকার যে আমাদের পাওয়ার সেক্টর এখন আমরা সবাই জানি যে 3টা ভাগে বিভক্ত। আমাদের এখানে জেনারেশন আছে, ট্রান্সমিশন আছে এবং ডিস্ট্রিবিউশন আছে। ট্রান্সমিশন সাইডটা এখনও পিজিসিবি একা দেখে। সো ট্রান্সমিশন কোম্পানি অনলি পিজিসিবি একা, যেটা সামনে পরীক্ষাও আছে, সামনে অবশ্য ডিপিডিসিরও পরীক্ষা আছে। তো সবাই ভালোভাবে প্রিপারেশন নিবে সে আশা রাখি। আচ্ছা, এখন হচ্ছে জেনারেশন। জেনারেশন পিডিবি নিজে দেখে, কিছু প্ল্যান্ট পিডিবি এখনও নিজে হোল্ড করে, আর আরও অনেকগুলো প্ল্যান্ট আছে। যেমন আমাদের সিদ্ধিরগঞ্জে যেটা, সেটা হচ্ছে ইজিসিবি একটা কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়াতে আশুগঞ্জ আছে। এরপর সিরাজগঞ্জ এবং হচ্ছে খুলনাতে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন আছে। এরপর আমাদের রূপপুর পাওয়ার প্ল্যান্ট আছে, এটা রিসেন্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এছাড়াও হচ্ছে রামপালে নির্মাণ হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার। এছাড়া মাতারবাড়িতে কোল পাওয়ার জেনারেশন, আবার পটুয়াখালীর পায়রাতে সেখানে আছে হচ্ছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ পাওয়ার। এই মোটামুটি জেনারেশন, এবং সবারই স্ট্রাকচার অলমোস্ট সেম। বাট প্ল্যান্টের স্পেশালিটি যেটা, যে কেউ যদি প্ল্যান্টে পোস্টেড হয় তাহলে হচ্ছে সে আলাদা কিছু অ্যালোয়েন্স পায়। সেটা দেখা যাচ্ছে প্ল্যান্ট বোনাস থাকে, এবং সেটা 25%। এবং অনেকে যারা প্ল্যান্টের মধ্যে অনেকে দেখা যাচ্ছে অপারেশনে থাকে, কেউ থাকে মেনটেনেন্সে। সো অপারেশনে যারা, তারা শিফট ডিউটি করার জন্য আলাদা একটা অ্যালায়েন্স পায়। সো সামারি করলে যেটা হয়, দাঁড়াচ্ছে যে ওভারঅল, আচ্ছা একটু টাইম নেই। অনেকেই ক্যামেরা রোটেট করতে বলতেছে, আমার মনে হয় ক্যামেরা আমরা রোটেট করে দিলে সেটা ভালো হয়। জাস্ট এ মিনিট, সরি ফর দ্য ইন্টারাপশন।
থিঙ্ক এখন মনে হয় ঠিক আছে। মিজান কমেন্ট করেছো বা করেছে, একটু কনফার্ম যদি করেন। এখন কি ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু কনফার্মেশন চাচ্ছি যারা দেখছেন। ওকে, থ্যাংক ইউ মিজান। আচ্ছা, আমরা ডিসকাশনে চলে যাই। সো যারা হচ্ছে এই প্ল্যান্টে অপারেশনে বা অপারেশনে থাকে তাদের স্যালারিটা দেখা যাচ্ছে স্টার্টিংয়ে 1 লাখ ক্রস করে যায়। সো এইটা হচ্ছে প্ল্যান্টের স্পেশালিটি। আর সো এই দিক দিয়ে দেখলে জেনারেশনের এটাই হচ্ছে স্পেশালিটি। আর বাকি পিজিসিবি হোক বা আদার্স যে ডিস্ট্রিবিউশন যেগুলো আছে, ডিস্ট্রিবিউশনগুলো হচ্ছে অলমোস্ট সেম স্ট্রাকচারেই। সো এইটা খুব বেশি একটা ভ্যারি করে না। আর রূপপুর পাওয়ার প্ল্যান্ট কিন্তু টোটালি ডিফারেন্ট, একেবারেই আলাদা। এর পাওয়ার স্যালারি স্ট্রাকচারও আলাদা। সো রূপপুরে দেখা যাচ্ছে স্টার্টিং স্যালারিটা একটু কম, কিন্তু হচ্ছে রূপপুরে কিন্তু প্রবেশনারি পিরিয়ড ধরা হচ্ছে 2 বছর। 2 বছর পর কিন্তু রূপপুরের স্যালারিটা হচ্ছে 1 লাখ ক্রস করে যায়। সো এইটা হচ্ছে কিন্তু রূপপুরের খুবই ভালো একটা ব্যাপার। বাট যারা হচ্ছে রূপপুর পাওয়ার প্ল্যান্টের দিকে চিন্তা ভাবনা আছে, তাদের প্রতি আমার একটা পার্সোনাল গাইডলাইন, এটা সবার জানা দরকার। রূপপুরে কিন্তু জয়নিংয়ের দেখা যাচ্ছে 6 মান্থের মধ্যেই সবাই হচ্ছে রাশিয়াতে ট্রেনিং পাবে। এটা হচ্ছে ওদের খুবই স্পেশালিটি, একটা খুব ভালো বিষয়, এবং সেটাও কিন্তু অ্যাটলিস্ট 6 মান্থের জন্য। সো এটা খুবই ভালো একটা বিষয়। কিন্তু সো এই ট্রেনিংটা অ্যাভেল করতে গেলে রূপপুরে কিন্তু 10 বছরের বন্ড দিতে হবে। সো 10 ইয়ার্স বন্ড। সো যারা এইটুকু ডিটারমাইন্ড যে হ্যাঁ আমি রূপপুরে জয়েন করে এতদিন থাকবো, সো তারাই হচ্ছে বেটার যে রূপপুরকে স্পেসিফিক ক্রাইটেরিয়া বা স্পেশাল তাদের পছন্দের লিস্টে যেন থাকে। মানে যে ডিটারমাইন্ড বা যার এই ডিটারমিনেশনটা নাই যে হচ্ছে আমি জয়েন করলাম, যেমন সাপোজ কেউ একজন ডিপিডিসিতে জয়েন করছে, কালকে সে পিজিসিবিতে আসতে পারে, তারপর 1 বছর পর সে নর্থ ওয়েস্টে চলে যেতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু রূপপুরের ক্ষেত্রে কিন্তু 10 ইয়ার্স বন্ড সিস্টেম আছে। সো এইটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে, এটা সবার জানা দরকার। আচ্ছা, তো এই ছিল মোটামুটি সামারি। এখন হচ্ছে একটা কোশ্চিন ছিল প্রথমেই যে স্যালারি ছাড়া আর কি কি বেনিফিটস হচ্ছে এই পাওয়ার কোম্পানিগুলো অফার করে। ওকে, তো বেনিফিটস আসলে অনেক কিছু, আমি জাস্ট জিস্টটুকু বলে যাই, কারণ এত ডিটেইল আসলে যদি বেনিফিটস নিয়ে কথা বললে আরও কথা বলা যাবে না। তো স্যালারি ছাড়াও যেটা থাকে যে ও আচ্ছা, অনেকের আরেকটা কোশ্চিন আছে যে এই পাওয়ার কোম্পানিগুলোর জব তো কন্ট্রাকচুয়াল, সার্কুলারে লেখা থাকে যে 5 বছর, কোনোটা 3 বছর, আবার বলা থাকে যে 60 ইয়ার্স পর্যন্ত রিনিউয়েবল। তাহলে ব্যাপারটা কি আসলে, যে 5 বছর পর কি জব চলে যাবে বা চলে যেতে পারে, বা কেন এই কন্ট্রাকচুয়াল টার্মটা? এটা আসলে কিছুই না। একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে এই কনসেপ্টটা আসলে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির একটা কনসেপ্ট ছিল, কারণ তারা হচ্ছে পাওয়ার সেক্টরে প্রচুর ইনভেস্টমেন্ট। তো ওদের এই কনসেপ্টটা ছিল, ওদের কনসেপ্টেই এই পাওয়ার সেক্টর রিফরমেশন হয় এবং এই কন্ট্রাকচুয়াল সিস্টেমটা আসে। অ্যাকচুয়ালি এই কন্ট্রাকচুয়াল সিস্টেমটা কিছুই না, প্রতি 5 বছর বা 3 বছর যেখানে যাই থাক এই জব অটোমেটিক রিনিউয়েবল হবে। সবাই ইনশাআল্লাহ 60 ইয়ার্স পর্যন্তই চাকরি করতে পারে বা পারবে। এখন কোশ্চিন, তাহলে কেন কন্ট্রাকচুয়ালটা এটা রাখা হয়েছে, একটা মেন উদ্দেশ্য ছিল যে করাপশনটা খুব রিডিউস করা। কারণ আমরা সবাই জানি যে একটা সময়ে কিন্তু পাওয়ার সেক্টরে হিউজ করাপশন ছিল, এটা আমাদের জেনারেশন যারা কারোই অজানা না। সো এইটা রিডিউস করার জন্যই আসলে এই সিস্টেমটা। এখন সাপোজ মনে করো তুমি জব করে তুমি অনেক কোটি কোটি টাকা হচ্ছে চুরি করছো বা করাপশন করছো। সো ইন দ্যাট কেস যেন তোমার এগেনস্টে ম্যানেজমেন্ট অ্যাকশন নিতে পারে, দ্যাটস ওয়াই এই টার্মটা আসছে। কারো বিরুদ্ধে যদি কোনো এরকম সেভার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে দেখা যাচ্ছে হয়তো পরবর্তী টার্মে, মানে 5 বছর হইলো, এর পরবর্তীতে তার জবটা আর কন্ট্রাক্টটা রিনিউ করবে না, যেন তার চাকরিটা চলে যায়। এছাড়া হচ্ছে এই জবে গুলোতে অন্য কোনো রিস্ক নাই আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কারো ওই রকম কিছু শোনা যায় নাই মেজর এরকম ইনসিডেন্ট ছাড়া। তো এটা একদিক দিয়ে চিন্তা করলে একটু অসুবিধা, মানে যদি কেউ মনে করতে চায়, এছাড়া আর কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপর হচ্ছে আর কি কি বেনিফিটস। অনেকের ছিল যে চাকরি শেষে পাওয়ার সেক্টরের জবে তো কোনো পেনশন নাই। আচ্ছা হ্যাঁ, পেনশন নাই কথাটা ঠিক, আমি আবারও বলতেছি চাকরি শেষে পেনশন নাই এই কথাটা ঠিক, কিন্তু কথা হচ্ছে চাকরি শেষে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যায়। এটাকে বলা হয় হচ্ছে পিসিবিতে, সেটা হচ্ছে গ্র্যাচুইটি।
তো ডিটেলসে যাব না, কিন্তু জাস্ট এইটুকু বলে রাখি, গ্র্যাচুইটি আছে এখানে, প্রভিডেন্ট ফান্ড সিস্টেম সবই আছে। দ্যাটস ওয়াই আমি ধরে নিলাম, সাপোজ মনে করো তুমি জব করতেছো পিজিসিবিতে, এখন 30 বছর চাকরি করার পর তুমি এই বছর রিটায়ার করতেছো, তো সেক্ষেত্রেও তুমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাবা। এবং বর্তমান মার্কেটে দেখা যাচ্ছে, মনে করো এই এখন যারা আমাদের সিনিয়ররা রিটায়ার করতেছে সবাই কিন্তু বর্তমান বাজারে নিয়ার অ্যাবাউট 2 কোটি টাকার উপরে পাচ্ছে। সো পেনশন না পেলেও আমার মনে হয় যে খুব বেশি একটা লস নাই যারা এই বিষয়টা নিয়ে টেন্সড। সো এই গেল ফিনান্সিয়াল ব্যাপার। সো আমার মনে হয় এই জিনিসগুলো নিয়ে আর বেশি ডিটেলস কথা বলার দরকার নাই। আমাদের আরো অনেকগুলো কোশ্চেন আছে, আমরা একটা একটা করে সেদিকে চলে যাই। আচ্ছা, এখন আমাদের একটা কোশ্চেন আসছে যে এই জবের জন্য আসলে সিজিপিএ কতটা দরকার, এবং হচ্ছে সিজিপিএ আসলে একটা মানে অ্যাপ্লাই করার জন্য যা তাই, তবে 3 থাকাটা সবচেয়ে সেফ। কারণ হচ্ছে 3 থাকলে মানে সব জায়গাতেই অ্যাপ্লাই করা যাবে, কারণ কিছু কিছু জায়গাতে ইদানিং 3 চাচ্ছে, বেশিরভাগ এখনও 2.5 চাই, বাট অনেকগুলোতে যেমন রিসেন্টলি ডেস্কো ডিবিটিসি সার্কুলারে 3 চাইছে। সো যাদের সিজিপিএ 3 আছে তাদের জন্য খুবই সেফ, তারা যে কোনো পাওয়ার সেক্টরের পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে এবং এটার অন্য কোনো আর ইম্প্যাক্ট নাই। আরও একটা মেজর ইস্যু, মানে আমার কাছে মেজর, এটা অনেকে কোশ্চেন করছে যে এই পরীক্ষার রিক্রুটমেন্টগুলো কতটা ফেয়ার। আমি বলবো 100% ফেয়ার। 100 না, আসলে 99.99% ফেয়ার, বাকি একটু আসলে রাখা লাগে। এখন অনেকের আরেকটা কোশ্চিন আছে যে কারো যদি বড় চাচা মামা মন্ত্রী সচিব এই জাতীয় থাকে, তাহলে তাদের রিকমেন্ডে চাকরি হওয়ার সুযোগ আছে কিনা। আসলে খুব বেশি সুযোগ নাই, কারণ হচ্ছে পরীক্ষাগুলোতে রিটেনটাই মেন ফ্যাক্ট। রিটেন যে পরীক্ষাটা হবে এটাকে 80% মার্ক কাউন্ট করা হয় এবং ভাইভাতে অনলি 20% মার্ক। সো কারো জন্য যদি কোনো অনারেবল মিনিস্টার বা সচিব স্যারও রিকমেন্ড করেন, তাকে সর্বোচ্চ অথরিটি এই ভাইভা পরীক্ষার 20-এ 20 দিতে পারে, কিন্তু রিটেনের মার্কসটা কিন্তু এন্টায়ারলি যে পরীক্ষা দিবে তাকেই ক্যারি করতে হবে। কারো যদি রিটেনের মার্কস কম থাকে, তার জন্য যতই রিকমেন্ড আসুক, মানে সেই ক্ষেত্রে চাকরি হওয়ার সুযোগ নাই। সো এই দিক থেকে আমরা বলতে পারি মানে ইটস 100% ফেয়ার। আচ্ছা, এখন কোশ্চিন হচ্ছে যে আমাদের পরীক্ষার ভেন্যুগুলা কি কি, বা কোথায় কোথায় পরীক্ষা হয় আমাদের। আচ্ছা, পরীক্ষা ম্যাক্সিমামই বুয়েটে হয়, কিছু কিছু পরীক্ষা এমআইএসটিতে হয়। আমাদের খুলনার যে ওজোপাটিকো বা ওয়েস্ট জোন ডিস্ট্রিবিউশনটা আছে সেটার পরীক্ষা কুয়েটে হয়। আর নেস্কোর পরীক্ষা একটাই রিক্রুটমেন্ট হয়েছে, নেস্কো একেবারে গত বছর কোম্পানি হয়েছে নর্থ বেঙ্গল নিয়ে, নর্থ বেঙ্গলের ডিস্ট্রিবিউশন সাইটটা নিয়ে। সো নেস্কোর পরীক্ষাটা গত বছর রুয়েট নিছে, বাকি 80% পরীক্ষাই বুয়েটে হয় এবং আলহামদুলিল্লাহ সবগুলো পরীক্ষাই খুবই ফেয়ার। এখন আরেকটা কোশ্চিন আসছে যে এই যে পরীক্ষার ভেন্যুগুলো, তো ভেন্যু যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে প্রশ্নপত্র হ্যাম্পার হয় কিনা বা কোশ্চিন প্যাটার্নে হ্যাম্পার হয় কিনা। তো এটা আসলে খুবই স্বাভাবিক বিষয়, কারণ এক এক জায়গার টিচার এক এক রকম, এক একজনের কনসেপ্ট এক এক রকম। সো যখন ভেন্যু চেঞ্জ হয় আসলে, তখন আসলে প্রশ্নপত্র চেঞ্জ হয় এবং প্যাটার্নও চেঞ্জ হয়, বাট মেন থিমটা সেম থাকে। তার আগে একটু বলে নেওয়া দরকার, এই দেখা যাচ্ছে পাওয়ার সেক্টর বলি বা এই বুয়েট কেন্দ্রিক পরীক্ষাগুলোতে একটা থাম রুল ফলো করা হয়। এটা হচ্ছে যে আমার ডিপার্টমেন্টাল পার্টেই হচ্ছে 60 বা 70% মার্ক ক্যারি করে, এবং বাকি যে নন টেকনিক্যাল পার্ট সেখানে হচ্ছে 30 বা 40% মার্ক থাকে। সো এভাবেই হচ্ছে প্যাটার্নটা সিলেক্ট হয়। এখন এই 60 বা 70% যে ডিপার্টমেন্টাল পার্টটা, এটা বুয়েটে যখন পরীক্ষা হয়, বুয়েটে নর্মালি কোনো থিওরিটিক্যাল পার্ট আসে না, এটা পুরোটাই ম্যাথামেটিক্যাল হয় এবং সেক্ষেত্রে 10টা, ক্ষেত্র বিশেষে 12টা, কখনো 14টা ম্যাথ আসে। সো বুয়েটে কিন্তু পুরোটাই ম্যাথামেটিক্যাল। এমআইএসটিতে হলে আবার এই জিনিসটা একটু থিওরিটিক্যাল হয়, কিছু ম্যাথ আসে, কিছু থিওরিটিক্যাল জিনিস আসে। এখন সেটা কি টাইপের, সেটার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা হয়তো সবাই ট্রিপলি জব প্রিপারেশন এই গ্রুপটাতে আসি, না থাকলে আমরা ওই গ্রুপের লিঙ্কটা হচ্ছে শেয়ার করে দিব আমাদের এই কুয়েট ক্যারিয়ার ক্লাব গ্রুপে বা পেজে। সো কুয়েট সবার কাছে রিকোয়েস্ট যে ট্রিপলি জব প্রিপারেশন গ্রুপে অবশ্যই যেন হচ্ছে আমরা জয়েন করি,
সেখানকার ফাইল সেকশনটা খুবই রিচ, সেক্ষেত্রে সেখানে গেলে আমরা বিগত বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সলভ এগুলো সবই পাওয়া যাবে। সো দ্যাটস ওয়াই আমি সবাইকে রিকমেন্ড করব সবাই যেন আমরা ওখানে ফাইল সেকশনটা অ্যাটলিস্ট চেক করি, তাহলে হচ্ছে আমরা মোটামুটি সব ইনফরমেশনই পেয়ে যাব। আর আরেকটা যেটা ব্যাপার যে বুয়েটে যে ম্যাথ বললাম নন টেকনিক্যাল যে পার্টটা, সো নন টেকনিক্যালে 30 কখনো 40 আসে। সো এইখানে কিন্তু আসলে এটার জন্য কোনো সিলেবাস নাই, এখানে অনেক কিছুই পড়তে হবে। এটা দেখা যাচ্ছে বাংলা আসে এখানে, একদম বাংলা ব্যাকরণ আসে বিসিএস টাইপ, ইংলিশ আসে, অ্যানালিটিক্যাল আসে, অ্যাপটিটিউড টেস্ট আসে, তারপর সিম্পল জেনারেল নলেজ আসে। সো এইটা এমসিকিউ বেস হয়। সো এইটা টোটালি, এবং এটার জন্য প্রিপারেশান আসলে নিতেই হবে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চিনগুলো দেখি। আচ্ছা, এখন আমাদের একটা ইয়ে আছে যে আসলে কোন ডিপার্টমেন্ট হচ্ছে পাওয়ার সেক্টরের জন্য সুইটেবল। আচ্ছা, যারা ইলেকট্রিক্যাল না, ইলেকট্রিক্যাল তো অবশ্যই সুইটেবল, বাট যারা ইলেকট্রিক্যাল না তাদের আসলে তারা যেন এটা মনে না, সরি, আচ্ছা সরি, আচ্ছা যারা ইলেকট্রিক্যাল না তারা যেন কখনোই এটা মনে না করে যে হচ্ছে আমার পাওয়ার সেক্টরে কোনো সুযোগ নাই। পিজিসিবি, ট্রান্সমিশন এখানে ইলেকট্রিক্যাল মেজর, আর ডিস্ট্রিবিউশন যেগুলো আছে লাইক ডিপিডিসি, ডেস্কো, নর্থ ওয়েস্ট, ওজোপাটিকো, এখানেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বেশি লাগে, বাট একই সাথে মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারও লাগে। সো এটা মাস্ট, একটু কম লাগে বাট অবশ্যই লাগে। আর জেনারেশন, যেখানে জেনারেশনগুলোতে কিন্তু ইলেকট্রিক্যালের চেয়ে মেকানিক্যালটা বেশি দরকার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো 60-40 রেশিওতে মেকানিক্যাল আগায় থাকে। বাট জেনারেশনেও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার লাগে, এবং এটা ডে বাই ডে কিন্তু এটা আরও বাড়তেছে। সো যারা অন্য ডিপার্টমেন্টে তাদেরও কিন্তু সুযোগ থাকে। ইনফ্যাক্ট সিএসিও লাগতেছে এখন, সব কিছু আমাদের সফটওয়্যার বেসড হয়ে যাচ্ছে, সব কিছুই, সেটা জেনারেশন হোক, ট্রান্সমিশন হোক, ডিস্ট্রিবিউশন হোক। সো সব কিছুতেই সফটওয়্যার বেসড হওয়ার কারণে সিএসি ডিপার্টমেন্টের চাহিদাটাও বাড়তেছে। সো সিএসিদেরও কিন্তু এখন পাওয়ার সেক্টরে যথেষ্ট সুযোগ আছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চিনে যাই। নেক্সট আমাদের জন্য ছিল যে আমাকে জানতে চাওয়া হয়েছে যে আসলে সাপোজ একজন জব পেয়ে গেছে, তো তার জন্য আসলে ওয়ার্কিং পজিশন বা ওয়ার্ক টাইপ অ্যাজ এ ফ্রেশার হিসেবে কি হতে পারে, বা তার কি কি স্কিল থাকা লাগবে। অ্যাকচুয়ালি হচ্ছে সব কিছুই রিটেন আর ভাইবা কেন্দ্রিক। যেমন মাল্টি ন্যাশনালের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে অনেক সোশ্যাল অ্যাক্টিভিটি যাদের ভালো থাকে বা যারা অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, এগুলো তাদেরকে অ্যাডভান্টেজ দেয়। বাট এই জবগুলোতে কিন্তু আসলে মানে ওইটা এক্সট্রা কোনো ফিচার ক্যারি করবে না। একটা জিনিস, যারা সাধারণত এই কালচারাল অ্যাক্টিভিটি বা সোশ্যাল ওয়ার্কে রিলেটেড থাকে তাদের ভাইবা পারফরমেন্স খুব ভালো হয়। সো সেটা যদি সে ভাইবা দিয়ে কাভার করতে পারে, আলহামদুলিল্লাহ, দ্যাটস ভেরি ফাইন। আদারওয়াইজ ওই জিনিসগুলো এক্সট্রা কোনো ফিচার অ্যাড করবে না, বা আলাদা কোনো স্কিলও ওইভাবে মানে জব পাওয়ার জন্য আসলে যে ম্যান্ডেটরি এরকম কোনো কিছু আসলে নাই। সো আমার মনে হয় এই জিনিসটা ক্লিয়ার হয়েছে সবাই। আচ্ছা, এরপরে ছিল একটা ইয়ে ছিল যে বর্তমানে কোনো কোটা আছে কিনা। আচ্ছা, বর্তমানে আসলে কোনো কোটা নাই, একদমই নাই। রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে এগুলোতে হচ্ছে আসলে কোনো কোটা ফলো করা হচ্ছে না, এবং হবেও না। সো কোটা আসলে মানে যাদের কোটা ছিল তাদেরটা আসলে তারা খুব বেশি বেনিফিশিয়ারি হবে না। এখন সবার জন্যই ওপেন প্লে। সো যার যে যেভাবে নিতে পারে, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এরপর ছিল যে আসলে কি কি ডিপার্টমেন্ট আছে, বা কি কি ডিপার্টমেন্ট মানে সবাই কি আসলে একই টাইপ কাজ করে কিনা, বা কাজের নেচার কীরকম হতে পারে। তো এটা আসলে অনেক ইলাবোরেট, আমার মনে হয় এটা আমরা এখন ডিসকাস না করি, এটা বরং গ্রুপে আমরা পরবর্তীতে পোস্ট আকারে দিয়ে দিব, সেটা মনে হয় ভালো হয়। বাট এইটুকুই বলি, সবার কাজের নেচার অবশ্যই সেম না। কারণ আমি নিজে যেহেতু পিজিসিবিতে আছি, আমি পিজিসিবির ব্যাপারটা ক্লিয়ার করি। পিজিসিবিতে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যখন জয়েন হয়, তার প্রথম পোস্টিং গ্রিড সাবস্টেশনে হতে পারে, সেক্ষেত্রে সে সাবস্টেশনে ইনচার্জ। তার পোস্টিং অপটিক্যাল ফাইবার ডিপার্টমেন্টে হতে পারে। তার পোস্টিং আমাদের ট্রান্সমিশন লাইন ডিজাইন আছে, সাবস্টেশন ডিজাইন আছে, ডিজাইনে হতে পারে। তার পোস্টিং প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে আলাদা, যারা সাধারণত প্ল্যানিং অ্যাক্টিভিটিজের সাথে থাকে। আমাদের এনএলডিসি আছে, যেখান থেকে সব লোডগুলো কন্ট্রোল করা হয়। স্ক্যাডার সাথে সবাই পরিচিত।
স্ক্যাডা নিয়ে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, সিস্টেম প্রোটেকশন নিয়ে টোটালি ডেডিকেটেড একটা ডিপার্টমেন্ট আছে। সো মানে কাজের নেচার আসলে প্রত্যেকে এক একজনের সাথে আলাদা। আবার অনেক এমনও আছে যে আমার যে ইঞ্জিনিয়ারিং যে নলেজ, সেই নলেজ কাজে লাগবে না, মানে এরকম ডিপার্টমেন্টও আছে। সো এটা আসলে বলা যাচ্ছে না যে কার কোথায়, মানে কে কোথায় পোস্টেড হবে বা কাজের নেচারগুলো কি কি। কিন্তু মানে যার যেখানেই হোক, মানে সব যে মানে কোনো এমন না যে যে যেখানে সাপোজ একজন একটা জায়গাতে মনে করো একজন হচ্ছে ডিজাইনে পোস্টিং পেলো, তো এইটা যে হচ্ছে ডিজাইনে এসে সারা জীবন থাকবে এমন না, এটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়। সো এইটা নিয়ে খুব বেশি বদার্ড আপাতত হওয়ার দরকার নাই। তো এটা আসলে মানে পরে ডিসকাসেবল, আমার মনে হয় যে এটা স্কিপ করা যায়। আচ্ছা, এরপর ছিল আমাদের যে আসলে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে জয়েন করলো, মানে পরবর্তীতে সে কত দূর যেতে পারে বা মানে প্রমোশন কিভাবে হতে পারে, এটা আসলে খুব ইম্পর্টেন্ট বিষয়। সো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর পরের পোস্টটা হচ্ছে এসডি, আমরা যেটা বলি সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার। নর্মালি 3 থেকে 4 বছর লাগে এটা হতে, ক্ষেত্র বিশেষে 5 বছর। এর পরেরটা হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাধারণত হচ্ছে 8 থেকে 10 বছর এটা রেঞ্জ, অনেকে 7 বছরও হয়ে, মানে অ্যাকচুয়ালি 7 বছরও এলিজেবল, বাট 8 থেকে 10 বছর হচ্ছে টাইম ফ্রেম। এর সময়ে হচ্ছে সাধারণত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে যায়। এর পরেরটা হচ্ছে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, যেটা সাধারণত 12 থেকে 15 বছর দরকার হয়। এর পরেরটা সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের পরেরটা হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার। চিফ ইঞ্জিনিয়ার সাধারণত এলিজেবল 20 বছরে, বাট নর্মালি 24, 25, 25 বছরের আগে সাধারণত কেউ হয় না। সো চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত আসলে মোটামুটি যাওয়ার সুযোগ থাকে। এর পরের পোস্টগুলো সবখানেই আছে এক্সিকিউটিভ ডাইরেক্টর। এক্সিকিউটিভ ডাইরেক্টর পোস্টে আসলে সেভাবে প্রমোশন পেয়ে হওয়ার সবসময় সুযোগ থাকে না, এবং এখানে সবগুলো যতগুলো প্রতিষ্ঠান আছে পাওয়ারের সবখানেই এক্সিকিউটিভ ডাইরেক্টর অপারেশন বা ইঞ্জিনিয়ারিং, আরেকটা থাকে প্রজেক্ট রিলেটেড প্ল্যানিং, যেখানে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো দেখা হয়। আর আদারওয়াইজ দুইটা থাকে হচ্ছে অ্যাডমিন এবং ফাইন্যান্স, যেগুলো সাধারণত মিনিস্ট্রি থেকে আসে। সো এক্সিকিউটিভ ডাইরেক্টর এর পরেরটা হচ্ছে এমডি। তো এর মানে এই না যে কেউ এক্সিকিউটিভ ডাইরেক্টর বা এমডি হইতে পারবে না, মানে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত হওয়াটা সহজ। বাকিটা হচ্ছে সবারই নিজের পারফরমেন্স প্লাস হায়ার অথরিটির সাথে, মানে কি বলবো, লেনা দেনা, মানে ওই নেগেটিভ হচ্ছে না, বাট ওভারঅল পারফরমেন্স, মিনিস্ট্রির সাথে সম্পর্ক, সব কিছুর উপর ডিপেন্ডেন্ট। সো সবারই এমডি পর্যন্ত যাওয়ারও সুযোগ আছে। সো সেটা পরের বিষয়। সো এই হচ্ছে জেনারেল হিরার্কি পাওয়ার সেক্টরে, এটা সবগুলো প্রতিষ্ঠানেই সেম। আচ্ছা, এখন কথা হলো যে পিডিবি তাহলে কি করে বর্তমানে, যদি সবগুলো আলাদা হয়। আচ্ছা, পিডিবি এখনও, পিডিবির যেমন চিটাগাং এবং সিলেট জোনে পিডিবির ডিস্ট্রিবিউশন আছে, এবং অনেকগুলো প্ল্যান্ট এখনও পিডিবি নিজে, জেনারেশনটা পিডিবি নিজের হাতে আছে। বাট ইন দ্য লং রান পিডিবি শুধু গভর্নিং বডি হিসেবেই থাকবে, কারণ সিলেট জোন এবং চিটাগাং জোনও হচ্ছে ডিপিডিসি, ডেস্কো এগুলোর মতো ডিস্ট্রিবিউশন আলাদা হয়ে যাবে। আর জেনারেশন যেগুলো আছে সেগুলো হয়তো একদম এমার্জেন্সি প্রায়োরিটি বেসিসে কিছু রেখে বাকিগুলো হয়তো আলাদা, যেমন ইডিসিবি, নর্থ ওয়েস্ট, এরকম যে কোম্পানিগুলো হয়েছে সেগুলোতে চলে যাবে। আর পিডিবির কিন্তু স্যালারি স্কেল, যদিও পিডিবি স্যালারি স্কেল কিন্তু গভর্নমেন্ট স্কেলে, দ্যাট ইজ 22,000 টাকা বেসিক, আর সব মিলিয়ে হয়তো 35-36। সো এটা পিডিবির স্কেল, মানে একদম গভর্নমেন্ট সরকারি স্কেল বলতে যেটা বোঝায়, পিডিবিতে এখনও এই স্কেল। কিন্তু অনেকের যেটা চিন্তা ভাবনা যে আমি পিওর গভর্নমেন্টে জব করব, দ্যাটস ওয়াই হচ্ছে অনেকেই সেইটা প্রিফার করে। তো এটা যার যার পার্সোনাল চয়েস, যে সে গভর্নমেন্ট কোম্পানিতে আসবে নাকি পিডিবিতে আসবে, এটা তোমাদের নিজেদের ইচ্ছা, যার যেটা ভালো লাগে। সো এই হচ্ছে ব্যাপার। সো এই পর্যন্ত মোটামুটি গেল। আমাদের আসলে আরও অনেকগুলো কোশ্চিন আছে, আমরা অলরেডি আধা ঘন্টা পার করে ফেলছি সবগুলো কথা বলতে বলতে। আচ্ছা, এর পরে যেটা আসছে আমাদের একটা কোশ্চিন আসছে যে আসলে কোন জবটা ফ্লেক্সিবল, যে কোনটা সবচেয়ে বেশি ফ্লেক্সিবল, মানে কোন জব এবং ডিউটির নেচার কোনটাতে কম, এইটা আসলে বলার সুযোগ নাই। এটা একই প্রতিষ্ঠান, এক এক প্রতিষ্ঠানের জব নেচার এক এক রকম, আবার ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট কাজ ভ্যারি করে। সো ওয়ার্কলোড এক এক রকম। সো এটা আসলে ওইভাবে ক্লিয়ার করা যাচ্ছে না, বাট একদম কম্পারেটিভলি যে
ডিস্ট্রিবিউশনে চাকরিতে কম্পারেটিভলি প্রেশার বেশি, এবং আমার যেসব বন্ধুরা ডিস্ট্রিবিউশনে আছে সবাই যথেষ্ট স্ট্রেসে থাকে। ইভেন পিজিসিবির গ্রিড সাব স্টেশনে যারা আছে তারাও যথেষ্ট প্রেশারে থাকে। সো এই দিকগুলো একটু স্ট্রেসড, মানে কম্পারেটিভলি বেশি। আর খুব স্বাভাবিক, তোমাকে 80-90 হাজার টাকা মাসে স্যালারি দিবে, একটু স্ট্রেস তো নিতেই হবে, রাইট? সো এই হচ্ছে ওভারঅল সিনারিও। আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের ইয়ে ছিল যে জয়নিংয়ের পরে ট্রেনিং ফ্যাসিলিটি। জয়নিংয়ের পরে সবারই ট্রেনিং আছে, সব প্রতিষ্ঠানেই সাধারণত জয়নিংয়ের পরই 7 দিন বা 10 দিন বা 2 উইকস একটা ওরিয়েন্টেশন ট্রেনিং হয়। এরপর নিজের সুবিধা মতো ফাউন্ডেশন ট্রেনিং হয়। এটা দেখা যাচ্ছে জয়নিংয়ের 3 মান্থস থেকে 6 মান্থসের মধ্যেই হয়। এটা সবারই আছে, এবং সেখানে একই সাথে টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সব বিষয়গুলো নিয়েই আলোচনা হয়। সো ট্রেনিং এটা আছে। আর আরও একটা ট্রেনিং মোটামুটি সবার জন্য এখন কম্পালসারি, সেটা হচ্ছে প্রকিউরমেন্ট রিলেটেড। এটা অনেকের হয়তো ধারণা থাকতে পারে, অনেকের ধারণা নাই। তো একটু ধারণা দিয়ে রাখি। প্রকিউরমেন্ট হচ্ছে যে কোনো কেনাকাটাই প্রকিউরমেন্ট। সাপোজ আমার বাসার জন্য আমি দরকার হচ্ছে একটা খাতা কলম কিনতেছি, আমার ইচ্ছা হলো আমি এটা কিনে নিচ্ছি, কিন্তু অফিসের জন্য যখন কিনবো আমি চাইলেই কিন্তু যে কোনো জিনিস আমার ইচ্ছা মতো কিনতে পারবো না। এইটা সরকারের একটা বেঁধে দেওয়া নীতিমালা আছে, যেটা পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট আছে। ওই নীতিমালার বেসিসেই সব কেনাকাটা করতে হয়, বা টেন্ডারিংয়ের নামটার সাথে আমরা সবাই পরিচিত। সো বড় বড় যে প্রজেক্টগুলো হচ্ছে, প্রত্যেকটা টেন্ডারিং আছে, এইগুলো সব কিছুই এই পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের আন্ডারে। দ্যাটস ওয়াই সবার জন্য এখন গভর্নমেন্ট থেকে এই প্রকিউরমেন্ট ট্রেনিং কম্পালসারি। সো জয়নিংয়ের 1 বছরের মধ্যে মোটামুটি সবাই এই ট্রেনিংটা পেয়ে থাকে। আচ্ছা, আরেকটা কোশ্চিন আসছে যে বিদেশ ভ্রমণ, যে দেশের বাইরে যাওয়ার সুযোগ কেমন, বা এটা আসলে কিভাবে হয়। আচ্ছা, দেশের বাইরে যাওয়ার সুযোগ আসলে প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভ্যারি করে। এখন অনেক রকম হতে পারে। একটা যেমন ট্রেনিং হতে পারে, ট্রেনিং কোনো ট্রেনিংয়ে প্রতিষ্ঠান তোমাকে পাঠাতে পারে। অনেক সময় কোনো সেমিনার থাকে, সেই সেমিনারে সাধারণত হায়ার অফিসিয়ালরা যায়, সেখানে যেতে পারে। সবচেয়ে বেশি যেটা যায়, সাপোজ তোমার সাব স্টেশনে একটা ট্রান্সফরমার বা একটা সার্কিট ব্রেকার দরকার, এটা কোনো প্রজেক্টের আন্ডারে কেনা হয়েছে। তো এই যে কোনো প্রোডাক্ট কেনার সময় যেই দেশ থেকে কেনা হবে বা যেই ম্যানুফ্যাকচারার থেকে নেওয়া হয়, সেখানে একটা ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্ট হয়। সো দ্যাটস ওয়াই ওই ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্টটা করার জন্য কিন্তু হচ্ছে এখান থেকে এমপ্লয়ারদেরকে যাওয়া লাগে। সো এইটার সুযোগ অনেক বেশি। সো এটা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভ্যারি করে, বাট সবখানেই যাওয়ার সুযোগ আছে। কোনো ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে 7 দিন 10 দিন, অনেকে যাদের কপাল ভালো 1 মাস 2 মাসের জন্য যাচ্ছে। আবার এই যে যেটা বললাম রূপপুর পাওয়ার প্ল্যান্টে রূপপুরে যারা, তারা জয়েনিংয়ের 6 মাসের মধ্যেই 6 মাসের জন্য রাশিয়া যাচ্ছে। সো এটা ভ্যারি করে, প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভ্যারি করে। আচ্ছা, এবার একটা আসছে যে আসলে যে আমরা যে মোটামুটি আমাদের যে পাওয়ার সেক্টরের ওভারভিউ দেওয়া দরকার, আমার মনে হয় যে সব কিছুই দেওয়া হয়েছে বা সব টপিকই কভার করে গেছি। যদি কোনো কিছু বাদ থাকে আমার রিকোয়েস্ট থাকবে কমেন্ট সেকশনে অ্যাড করে দেওয়ার জন্য, আমি ইনশাল্লাহ পরে রিপ্লাই দিয়ে দিব। সো বেসিক যেটুকু জিনিস না জানলেই না, সব কিছুই জানা হয়েছে। এবার সামনে যেহেতু আমাদের পরীক্ষা আছে দুটো ইম্পর্টেন্ট, ডিপিডিসির পরীক্ষা মনে হয় এই মাসের শেষেই, সামনে পিজিসিবির পরীক্ষা আছে, আরও কয়েকটা পরীক্ষা আছে। সো সবচেয়ে বেশি যেই কোশ্চিনটা পাওয়া গেছে যে কিভাবে প্রিপারেশান নিতে পারি বা আসলে কি কি জিনিস আসে। সো কিভাবে প্রিপারেশান নিতে পারি এর আসলে তো মানে স্পেসিফিক কোনো গাইডলাইন নাই, সত্যি কথা যেটা। কারণ যখন আমরা সেমিস্টার ফাইনালের জন্য পড়াশোনা করি, কারো কিন্তু স্পেশাল মানে নিজস্ব কোনো ইয়া থাকে না, যে যেভাবে পারে সেভাবে নেয়। তবে হ্যাঁ, কিছু যে জিনিসটা আমাদের অ্যাওয়ার হওয়া দরকার এবং সবার জানা দরকার, যে এটা অলরেডি আমি ক্লিয়ার করছি যে ম্যাক্সিমাম পরীক্ষা বুয়েটে হয় এবং বুয়েটে 70% টেকনিক্যাল থাকবে এবং সেখানে পুরোটাই ম্যাথামেটিক্যাল। তো এই ম্যাথগুলো আসলে কি কি টপিক থেকে থাকে, বা ম্যাথগুলো মানে কি টাইপসের ম্যাথ আসে। তো ফ্যাক্ট হচ্ছে যে কোনো ম্যাথই কিন্তু খুব বড় ম্যাথ এরকম কোনো ম্যাথ হচ্ছে সাধারণত এই পরীক্ষাগুলোতে আসে না। একদম কনসেপচুয়াল যে জিনিসগুলো সেগুলোই আসে। লাইক সার্কিট অ্যানালাইসিস, এটা যেমন মাস্ট, এটা সেটা পাওয়ারের পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষা হোক, বুয়েটে পরীক্ষা হচ্ছে এরকম যে কোনো পরীক্ষাতে সার্কিট অ্যানালাইসিস আসবে। এরপর আছে আমাদের আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস পড়ছি ফার্স্ট ইয়ারে, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, তো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসও আসে। আবার দেখা যাচ্ছে আমাদের রেজোনেন্স রিলেটেড প্রবলেম আসে, ক্লিপার ক্যাম্পার সার্কিট রিলেটেড প্রবলেম আসে, ডায়োড অপারেশন রিলেটেড প্রবলেম আসে, বিজেটি ফেট মসফেট অপ অ্যাম্প এগুলো থেকেও প্রবলেম আসে।
সো এই টপিকস, যে কয়টা টপিক বললাম, এই টপিকসগুলো কিন্তু কমন, সেটা পিজিসিবির হোক বা যে কোনো জেনারেশনের হোক, ডিপিডিসি ডেস্কো হোক, যারই পরীক্ষা হোক, এই টপিকগুলো বা অনেক আদার্স যে পরীক্ষাগুলো আছে লাইক গ্যাস কোম্পানি আছে বা টেলিকম কোম্পানিগুলো আছে, বুয়েটে পরীক্ষা হচ্ছে, এরকম যে কোনো পরীক্ষাতে এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসবেই, এটা মাস্ট। কয়টা আসবে সেটা ঠিক নাই, বাট প্রশ্ন আসবেই। এরপরে একটু ভ্যারিয়েশন আসে, যেমন পিজিসিবির পরীক্ষাতে যদি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রান্সফরমার, পাওয়ার সিস্টেম ফল্ট, বেসিক কমিউনিকেশন, এগুলো থেকে সাধারণত একটু প্রবলেম বেশি আসে। আবার জেনারেশনের যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো একদম পিওর পাওয়ার সিস্টেম, স্যাগ বা লাইন ফল্ট, এগুলো যে জিনিসগুলো আছে এগুলো থেকে সাধারণত প্রশ্ন হয় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো তখন আমাদের যে অল্টারনেটর, জেনারেটর, সিনক্রোনাস মোটর, আবার হচ্ছে এদিকে লোড ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর, এগুলো রিলেটেড কিছু প্রবলেম আছে, এই জাতীয় প্রবলেমগুলো আসে। বাট ওই আগের পার্টটুকু কমন, যেই ওগুলো সব পরীক্ষাতে আসবে। আর ডিস্ট্রিবিউশনের পরীক্ষাও অলমোস্ট সেমই, কিছু এদিক সেদিক হয়, বাট ওভারঅল যদি একদম মানে মাস্ট যে জিনিসগুলো আমাদের স্টাডি করতে না করলেই না, সেগুলো আরেকবার আমি রিভিউ করি, যে আমাদের সার্কিট অ্যানালাইসিস, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, সিরিজ প্যারালাল রেজোনেন্স, অপ অ্যাম্প, ফেট, মসফেট, বিজেটি, ক্লিপার ক্ল্যাম্পার সার্কিট, অপ অ্যাম্প, এইটুকু হচ্ছে মাস্ট। এরপরে দেখা যাচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেম থেকেও কিন্তু প্রবলেম আসে। কন্ট্রোল সিস্টেম খুব সম্ভবত মহিউদ্দিন স্যার নিছে, তো মহিউদ্দিন স্যার যেটুকু পড়াইছেন এইটুকুই যথেষ্ট, এর বাইরে কিছুই পরীক্ষাতে সাধারণত আসে না, এবং ম্যাক্সিমামই যেটা আসে যে আমাদের ট্রান্সফার ফাংশন রিলেটেড প্রবলেমগুলো, এই জাতীয় জিনিসই বেশি আসে, অথবা স্ট্যাবিলিটি চেক আসে, রুট স্ট্যাবিলিটি ক্রাইটেরিয়া। মানে ওভারঅল স্যার যেটুকু পড়াইছেন মোর দ্যান এনাফ, এর বাইরে কিছু আসবে না, মানে না আসারই কথা। সো আসলে সেটা আসলে এক্সেপশনাল, একটু তো এদিক সেদিক হতেই পারে, বাট নর্মালি এর মধ্যেই আসে। আচ্ছা, আর এদিকে সিনক্রোনাস মোটর, জেনারেটর, এগুলো তো বলছি, এগুলোও আসে। আর ইদানিং যেটা দেখা যাচ্ছে যে সাধারণত একটু আনইউজুয়াল, কারণ এই পরীক্ষাগুলো তো আসলে কোনো পাশ ফেলের পরীক্ষা না, পরীক্ষা হচ্ছে বাদ দেওয়ার পরীক্ষা। তো দ্যাটস ওয়াই কিন্তু দেখা যাচ্ছে একটু আনইউজুয়াল, লাইক অনেক সময় মাইক্রোপ্রসেসরের কোনো সার্কিট ডিজাইন দিচ্ছে, আবার অনেক সময় ডিএলডি লজিক ডিজাইনও গেট একটা দিয়ে দিচ্ছে, অনেক সময় ডিএসপি রিলেটেড কোনো প্রবলেম দেয়া হচ্ছে, মাঝে মধ্যে পাওয়ার ইলেকট্রনিক্স থেকেও প্রবলেম আসতেছে। সো এগুলো আসলে বাছাই করার জন্য। সো একদম স্পেসিফিক আসলে সুযোগ নাই ওইভাবে বলার। এখন হয়তো তোমরা দেখা যাচ্ছে হ্যাঁ গালিগালাজ করতেই পারো আমাকে, যে হ্যাঁ ভাইয়া হচ্ছে জব পাইছে এখন সবগুলো বলতেছে এটা পড়তে হবে, ওইটা পড়তে হবে, সব পড়তে হবে। মানে আসলে না পড়ে উপায় নাই। একজন আমাকে যেমন একটা একটা কোশ্চিনও আসছে যে খুব অল্প টাইমে শর্ট প্রিপারেশন নেওয়ার উপায় কি। আসলে কোনো শর্টকাট নাই ভাই, মানে এই টপিক সবগুলোই পড়তে হবে, সবগুলো জানতে হবে। যারা আগে থেকে পড়াশোনার উপর আসো, যারা এই জিনিসগুলো ভালো দখল আছে, তাদের জন্য এটা ব্লেসিংস। আর যারা একটু পড়াশোনা থেকে দূরে ছিলাম, তাদের আসলে একটু টাইম দিতে হবে, একটু মোটামুটি 2 মাস বা 3 মাস এইটুকু কিন্তু যথেষ্ট। সো এই টপিকগুলো আসলে কাভার করতেই হবে। আর তারপরও সবাইকে আরেকবার আমি রিকোয়েস্ট করতেছি যে সবাই যেন ট্রিপলি জব প্রিপারেশন গ্রুপের ফাইল সেকশনটা আমরা স্পেশালি চেক করি। সেখানে কিন্তু আমরা আগের বছরের প্রশ্ন পাবো এবং প্রশ্নপত্রের প্যাটার্নও ওখানে আমরা পাবো। সো আমাদের কিন্তু ওখান থেকে একটা ভালো গাইডলাইন হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমরা কুয়েটে যে পাশ করছি বা এ প্লাসও পাইছি, আমরা সবাই জানি যে আমরা কতটুকু কি লিখতাম খাতায় আর স্যাররা কি মার্কিং করতো। হ্যাঁ, কিছু এক্সেপশনাল থাকেই, বাট বেশিরভাগ ক্ষেত্রেই স্পেশালি পাওয়ারে বা মেশিনে মানে একদম ফুল ম্যাথ ওকে করে এসে অ্যান্সার মিলায় রাখছি, এরকম মনে হয় অ্যামাউন্টটা খুবই কম। সো আমরা আসলে পার্শিয়াল মার্কিংয়েই অভ্যস্ত। তো একটা ব্যাড নিউজ যেটা, যেটা আমি জানি না, মনে হয় ম্যাক্সিমাম কেউ হয়তো জানে, বাট ম্যাক্সিমামে যেটা জানে না, সেটা হচ্ছে এই রিক্রুটমেন্ট পরীক্ষাতে কিন্তু কোনো পার্শিয়াল মার্ক নাই। নাই মানে একেবারেই নাই। সাপোজ কোনো একটা প্রবলেম বা সার্কিট অ্যানালাইসিস, ধরো মেশ অ্যানালাইসিস করতে দেওয়া হয়েছে, 8-10 লাইনের ক্যালকুলেশন হয়েছে, লাস্ট লাইনে যোগ করতে যেয়ে বা বিয়োগ করতে যেয়ে অ্যান্সারটা একটু ভুল হয়েছে, তার আগের লাইন পর্যন্ত পুরোটা ওকে, কোনো মার্কস নাই, একদম জিরো, একদম বাইনারি মার্কিং, এখানে 1-0 এছাড়া। মানে ম্যাথ পার্টে পুরোটাই বাইনারি মার্কিং। সো এই জিনিসটা সবাই অ্যাওয়ার, মানে প্র্যাকটিস বা মানে সবাই যেন মেন্টালি প্রিপেয়ার্ড থাকে, প্র্যাকটিসও যেন সেভাবেই করা হয়, যেন যেটাই করবা সেটার যেন অ্যান্সার মিলে আসে। আচ্ছা, আরেকটা কোশ্চিন করা হয়েছে যে সাধারণত কাটমার্ক, কাটমার্ক বলতে আমরা যেটা বুঝি যে রিটেনে কোয়ালিফাইয়ের জন্য সাধারণত কোন মার্কটা বা কত মার্ক লাগে।
এটাও আসলে ফিক্স কোনো কিছু না। এখন ধরো যখন একটা রিক্রুটমেন্টে 10 জন নিবে তখন কম্পিটিশন বেশি, আবার যখন 40-50 জন নিচ্ছে তো সেখানে মার্কসটা হচ্ছে অনেক কমে আসে। বাট ইন জেনারেল 100-তে 70 হচ্ছে খুবই সেফ মার্ক, মানে সেটা 10-15 জন নিল সাধারণত 70 মার্কটা সেফ, 70-75 এটা সেফ। আবার যেমন সামনে যদি বড় পরীক্ষা যেটা পিজিসিবির আছে, পিজিসিবির সম্ভবত 50 জন রিক্রুট করবে, তো এই ক্ষেত্রে কিন্তু হয়তো 65-70 এর মধ্যে কাটমার্ক হতে পারে। আমার কাছে আরেকটা জানতে চেয়েছে যে আমাদের ব্যাচে আমরাই যখন রিক্রুটেড হয়েছি তখন হচ্ছে কাটমার্ক কত ছিল। তো এটা পুরোপুরি অথেন্টিক না, বাট আমি যতটুকু জানি আমাদের সময় কাটমার্ক অনেক কম ছিল, কারণ আমাদের অনেকজন নেওয়া হয়েছিল, আমরা এক ব্যাচে প্রায় 80 জন জয়েন করি। তো আমাদের ব্যাচের কাটমার্ক আমার যতটুকু জানা এটা নিয়ার অ্যাবাউট 60-62 এরকম ছিল, আমার ভুল হতে পারে, বাট এর বেশি না, +-2 হয়তো হতে পারে, 60-62 এরকমই রিটেনের কাটমার্ক ছিল। সো আসলে খুব কঠিন না, মানে যতটুকু যেটুকু পরীক্ষা দেওয়ার সেই সময় যেন আমরা সিনসিয়ার থাকি তাহলেই হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কি টাইপের ম্যাথ। আচ্ছা, মোটামুটি আমরা টপিকগুলো বলছি। এখন ম্যাথ হচ্ছে কোনো ম্যাথই সাধারণত খুব বড় ম্যাথ আসে না। যারা বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিছো তাদের মনে থাকার কথা, ওখানে একটা লিগ্যাল সাইজের পেজ বা A4 সাইজের পেজ, এক পেজে 3টা করে ম্যাথ করতে হইতো। তো এখানেও সেম, তোমার প্রবলেম থাকবে, জায়গাও নির্ধারিত, ওই ওইটুকু জায়গাতেই হচ্ছে ম্যাথ করতে হবে, জায়গাও ফিক্সড। সো এইটুকুই হচ্ছে। সো বুঝে যাচ্ছে যেই ম্যাথগুলো আমার পাওয়ার সিস্টেমে অনেক হিউজ হিউজ ম্যাথ আছে, এগুলো কিন্তু আসলে দরকার নাই। ওই মোটামুটি একেবারেই কনসেপচুয়াল ম্যাথ যেগুলো, বা যেগুলো না করলেই না, 8 থেকে 10 লাইন ছোট ছোট ম্যাথ যেগুলো সাধারণত সেগুলোই আসে। সো সেই জিনিসগুলোই কাভার করার চেষ্টা করা উচিত সবার। বাট যেই টপিকটাই শুরু করো সেটা যেন একদম ইনস অ্যান্ড আউট পুরোটাই জানা হয়। লাইক কেউ একজন থেভেনিন বা নর্টনস থিওরেম পড়তেছো, তো থেভেনিন নর্টনের যে কোনো ম্যাথ যেন তুমি পারো, মানে প্রিপার, এবং সেটার অ্যান্সার মিলে, এই প্রিপারেশনটা সেরকম হওয়া উচিত। আর পরীক্ষা একটু আনপ্রেডিক্টেবল, একেবারেই যে কখনো বড় ম্যাথ আসে না তাও না, মাঝে মধ্যে যেমন ট্রান্সফরমারের অল ডে এফিসিয়েন্সির অঙ্কও আসছে, সেক্ষেত্রে দেখা গেছে একটা ম্যাথেই 10 মার্ক দিয়ে দিছে। এটা আমি যখন ডিপিডিসির পরীক্ষা দিছি তখনও 2টা প্রবলেম দিছিল। সরি, একটু ইন্টারাপশন। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? একটু ইন্টারাপশন হয়েছিল, আই এম সরি। ওকে। আচ্ছা, আমি যখন ডিপিডিসির পরীক্ষা দিছিলাম তখনও হচ্ছে এই জিনিসগুলো, এরকম বড় ম্যাথ আসছিল, 2টা 10 মার্কের প্রবলেম ছিল। আনফরচুনেটলি আমার 2টাই হয় নাই, এবং এই কারণে আমার ডিপিডিসিতে আমি রিটেনও কোয়ালিফাই করি নাই। তো এইটা হচ্ছে ফ্যাক্ট। তো এই মোটামুটি সব কিছু ছিল, মোটামুটি যা যতটুকু না বললেই না সব কিছুই ইনশাল্লাহ চেষ্টা করছি কাভার করার। এখন এরপরে যেটা ছিল, আচ্ছা আরেকটা কোশ্চিন আসছে যে স্টাডি লিভ, এই জবগুলোতে স্টাডি লিভ পাওয়া যায় কিনা, খুবই ভালো প্রশ্ন। যাদের আমাদের দেশের বাইরে যাওয়ার ইচ্ছা তাদের কিন্তু একটা বড় পোর্শন হচ্ছে আসলে প্রাইভেট ভার্সিটিতে জয়েন করে। তো এখন কিন্তু আসলে দিনকাল একটু বদলাইছে, যেমন আমাদের সাথে দেখা গেছে যে আমাদের পরের ব্যাচে যারা জয়েন করছে তাদের একটা বড় পার্ট কিন্তু দেখা গেছে অনেকে সিজিপি 3.9 এর উপরে স্টিল তারা হচ্ছে পাওয়ার সেক্টরে আসছে বিকজ অফ দ্য স্যালারি। সো এই স্যালারির কারণে তারা প্রাইভেট ভার্সিটি জয়েন না করে এখানে জয়েন করছে, তারা ঠিকই বাইরে যাবে। সো স্টাডি লিভ আসলে সব প্রতিষ্ঠানে এখনও দিচ্ছে না। পিডিবি যেহেতু পুরোপুরি সরকারি, সেখানে হচ্ছে স্টাডি লিভের ফিচারটা আছে, একদম গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেটা দেওয়া হয়, বাট তারপরও ব্যাপারটা এতটা ফ্লেক্সিবল না। মানে যতটা ক্যাডার সার্ভিসে যতটা সহজে যাওয়া যায় বা স্টাডি লিভ নিয়ে যাওয়া যায়, এখনও পিডিবি বা অন্য জায়গাগুলোতে এতটা ফ্লেক্সিবল না। আর পিজিসিবিতে আছে, আরও সম্ভবত নর্থ ওয়েস্টে আছে, সেখানেও 3 বছর, বাট 3 বছরের বেশি না। তো সেটা দিতেও যথেষ্ট ঝামেলা করে। তো এটা আসলে এনশিওর করা যায় না যে হচ্ছে যাবেই, যে স্টাডি লিভ তোমাকে দিয়ে দিবেই, বা এটা আসলে কোনো সিওরিটি নাই। আচ্ছা, এখন একজন কোশ্চিন করছে যে বিসিএস এবং পাওয়ার সেক্টর ইঞ্জিনিয়ার হিসেবে আমি কোনটা প্রিফার করি। লাস্ট তারিক শরীফ ভাই সম্ভবত বিসিএস নিয়ে একটা ক্লাস নিয়েছিলেন, তো আমি তার কথার বেসিসেই বলবো, যার ভাই ইচ্ছা আছে টেকনিক্যাল জব করার, টেকনিক্যাল সাইডে থাকার, তাকে আমি বিসিএস রিকমেন্ড করি না।
তুমি টেকনিক্যাল সাইডে যদি জব করতে চাও তাহলে হচ্ছে তুমি মানে এটা আমি ইলেকট্রিক্যালদের জন্য বলতেছি, স্পেশালি সিভিলের কেসটা আলাদা। সিভিলে রোডস অ্যান্ড হাইওয়ে, পিডাব্লিউডি, এগুলো গর্জিয়াস ক্যাডার, সেই কেসটা আলাদা। বাট ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের জন্য আসলে পাওয়ার সেক্টরটাই আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট। আমি তাদেরকে ক্যাডা সার্ভিসে রিকমেন্ড করি না টেকনিক্যালের জন্য। আর যদি যারা আছে আমাদের সাথে অনেকেই, বা আমার জুনিয়র তোমরা যারা অনেকেই বিসিএস দেওয়ার প্ল্যান করতেছো, তারা হয়তো মনে করতে পারো যে আমি টেকনিক্যাল হয়ে আমি অ্যাডমিন ক্যাডার কেন হব, পুলিশ কেন হব। সো এটা ভাবার আসলে কোনো কারণই নাই। যদি যে ডিটারমাইন্ড যে বিসিএস দিবা, ফার্স্ট প্রিফারেন্স অবশ্যই হওয়া উচিত জেনারেল ক্যাডার, এবং সেটা অ্যাডমিন ক্যাডার এবং অ্যাডমিন বা পুলিশ, বা স্পেশালি অ্যাডমিন, পুলিশ বা ফরেন, এই তিনটা। কোশ্চিন আসতে পারে কেন, এই কেনর উত্তর আসলে আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব না। 10 থেকে 15 বছর পর যারা ক্যাডার হবা, 10 থেকে 15 বছর পর অ্যান্সার তুমি নিজে পাবা, তখন আমাকে একটা থ্যাঙ্কস দিও। সো এখন আসলে এর বেশি কিছু বলার নাই। সো এটাই কথা, যে যারা টেকনিক্যাল সাইডে জব করতে চাও তাদের জন্য পাওয়ার সেক্টরই আমি রিকমেন্ড করি। আর যারা বিসিএস দিতে চাও তারা ওয়েলকাম, বাট সেটা অবশ্যই জেনারেল ক্যাডার যেন ফার্স্ট প্রিফারেন্স হয়, এইটুকু আমরা মাথায় রাখি। আচ্ছা, আরেকটা কোশ্চিন আসছে যে প্রিপারেশান যখন আমি নিব, তখন পাওয়ার সেক্টরের সাথে অন্য সেক্টরগুলোর প্রিপারেশান কীরকম ভ্যারি হতে পারে। আচ্ছা, আমি প্রথমে একটা কথা, এখন কথা হচ্ছে যে, এবং আরেকটা কোশ্চিন আসছে যে এই পাওয়ারের প্যারালাল, মানে এই রকম স্যালারি দেয় এরকম আর কি প্রতিষ্ঠান আছে, বা সেগুলো কি। পাওয়ার সেক্টরের মতো এরকম লুক্রেটিভ স্যালারি অফার করে হচ্ছে রিসেন্টলি রোডস অ্যান্ড হাইওয়ের আন্ডারে ঢাকা মেট্রো রেল হয়েছে, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড। এখানে পাওয়ার সেক্টরের মতো স্যালারি অফার করা হয়, এটা নতুন প্রতিষ্ঠান রোডস অ্যান্ড হাইওয়ের আন্ডারে। আর আরেকটা আছে হচ্ছে টেলিকম, মিনিস্ট্রি অফ টেলিকমের আন্ডারে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট। এখানকার স্যালারি স্ট্রাকচারটা প্রায় পাওয়ারের কাছাকাছি, বাট একেবারে এরকম না। সো এইগুলো লুক্রেটিভ। এছাড়া আরও কি আরও জব আছে টেলিকম মিনিস্ট্রির আন্ডারে, হচ্ছে বিটিসিএল আছে, বিএসটিসিএল আছে, টেলিটক আছে। টেলিটকেরও সামনে কিন্তু সার্কুলার রানিং। সো টেলিটকের জবটাও কিন্তু ভালো, স্যালারি, হ্যাঁ স্যালারি অবশ্যই কম, বাট টেলিটকের জব অবশ্যই ভালো। আর এছাড়া গ্যাস কোম্পানি আছে, সেখানে বাপেক্স আছে, পেট্রো বাংলা আছে। বাট গ্যাস কোম্পানিগুলোর স্যালারি স্ট্রাকচার কিন্তু পুরোটাই গভর্নমেন্ট। এগুলো সরি, সেগুলো পুরোটাই হচ্ছে, আই এম সরি, আমার একটু প্রবলেম হচ্ছে, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, সবাই কি শোনা যাচ্ছে? আই এম সরি ইন্টারাপশনের জন্য। আচ্ছা, গ্যাস কোম্পানিগুলোর যেটা, গ্যাস কোম্পানিগুলোর আমি আগেই বলছি, পুরোটাই হচ্ছে গভর্নমেন্ট স্কেলে। আর এই ছিল মোটামুটি। এখন প্রিপারেশনের ক্ষেত্রে যেটা হয়, প্রিপারেশানে কিন্তু বেসিক, মানে এই পরীক্ষাগুলোও কিন্তু মেজরিটি পরীক্ষা হচ্ছে বুয়েটেই হয়। সো বুয়েটে যে পরীক্ষাগুলো হবে সেগুলোর জন্য কিন্তু প্রিপারেশান সেম, একই প্যাটার্নেই কোশ্চিন হবে, জাস্ট টপিক ভ্যারি হবে। বাট ওই যে প্রথমে যেটা বলছি, যে সার্কিট অ্যানালাইসিস থেকে শুরু করে বিজেটি ফেট, মসফেট, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, অপ্যাম্প, এগুলো কিন্তু মাস্ট। এটা যেই সেক্টর হোক, সেটা গ্যাস হোক, পাওয়ার হোক, কমিউনিকেশন হোক, সব পরীক্ষাতেই আসবে। এখন স্বাভাবিক, যখন বিটিসিএল বা বিএসটিসিএল বা টেলিকম মিনিস্ট্রির আন্ডারে কোনো পরীক্ষা হচ্ছে, সেখানে পাওয়ারের কোনো কোশ্চিন আসবে না, বা মেশিন রিলেটেড কোনো প্রশ্ন আসবে না। সেখানে দেখা যাচ্ছে কমিউনিকেশন রিলেটেড জিনিসপত্র ওগুলো একটু বেশি আসবে, এটাই স্বাভাবিক। আবার গ্যাস কোম্পানিগুলোতে সাধারণত কন্ট্রোল সিস্টেম বা পাওয়ার রিলেটেড এই জিনিসগুলো থেকে একটু বেশি প্রবলেম আসে। তো এইটার জন্য সেম গাইডলাইন সবাইকে বলবো আমরা যেন ওই ট্রিপল জব প্রিপারেশন গ্রুপের ফাইল সেকশনটা হচ্ছে একটু অ্যানালাইসিস করি। আর ভলান্টিয়ার যারা আছে কুয়েট ক্যারিয়ার ক্লাবের, যদি খুব উদার কোনো ভলান্টিয়ার থেকে থাকে, তাহলে তাকে আমি একটু রিকোয়েস্ট করব যে একটু সবার কথা চিন্তা করে কয়েকজন ভাগ ভাগ হয়ে সেই ম্যাটেরিয়ালসগুলো যেন হচ্ছে কুয়েট ক্যারিয়ার ক্লাব গ্রুপে আপলোড করা হয়। তো তাহলে আমরা অন্তত কোশ্চিনের গাইডলাইনগুলো পেতে পারি। সো এই ছিল মোটামুটি ওভারঅল একটা আইডিয়া। সো আমরা মোটামুটি অনেকক্ষণ টাইম নিয়ে ফেলছি, অনেক কথা বলে ফেলছি। তো অনেক কিছু, যদি কোনো কিছু স্কিপ করে যাই তার জন্য সরি। আমার মনে হয় যে আসলে সবগুলো টপিকই কভার করা হয়েছে মোটামুটি। এর বাইরে আসলে একেবারেই মানে বলা দরকার এরকম কিছু আসলে নাই। আচ্ছা, আরেকটা কোশ্চিন ছিল যে হচ্ছে সার্কুলার পিরিয়ড, বা কখন সার্কুলার হতে পারে, কোন টাইমে সার্কুলার বেশি হয়। আচ্ছা, এ ধরনের কোনো আসলে নির্ধারিত কোনো টাইম নাই, কারণ প্রতিটা প্রতিষ্ঠানই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, সবাই মিনিস্ট্রির আন্ডারে, বাট প্রতিটা প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভিস রুলস আছে,
প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব বোর্ড অফ ডাইরেক্টরস আছে। সো যেই প্রতিষ্ঠানে যখন ভ্যাকেন্সি হয়, যাদের যখন দরকার হয়, সেখানেই হচ্ছে তখনই সার্কুলার হয়। সো এটার কোনো আসলে ফিক্সড টাইম টেবল নাই। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আর এটা আরেকটা কোশ্চিন ছিল আমার কাছে, আমি মিস করে গেছিলাম, এই জন্য সরি। এটা হচ্ছে যে এই যে অনেকগুলো পাওয়ার প্রতিষ্ঠান, তো প্রত্যেকটা মানে কোনগুলোর পোস্টিং কীরকম হতে পারে বা কোথায়, কোনটা কি বেসড, এটা প্রথমে আমি একটু অল্প বলছিলাম, তারপর লাস্টে আরেকটু ক্ল্যারিফাই করি। যেহেতু নিজে পিজিসিবিতে আছি, পিজিসিবি দিয়েই শুরু করি। পিজিসিবি একমাত্র ট্রান্সমিশন দেশে, সো পিজিসিবির পোস্টিং নেশন ওয়াইড, একদম প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে শুরু করে প্রতিটা ডিস্ট্রিক্টে, অনেক ডিস্ট্রিক্টে 2-3টে সাবস্টেশনও আছে, ঢাকাতেও হেড অফিস। সো যাদের আসলে এইটুকু ইচ্ছা নিজের বাসার কাছাকাছি জব করার, তাদের জন্য খুব ভালো সুযোগ, কারণ পিজিসিবি নিজেও চেষ্টা করে সবাইকে খুব কাছাকাছি পোস্টিং দেওয়া, বা নিজে প্রথম পর্যায়ে হয়তো যদি ফাঁকা না থাকে সেক্ষেত্রে 1-2 বছর বা 3 বছরের মধ্যে ট্রান্সফারের পরে নিজের জায়গাতে আসার সুযোগ থাকে। সো পিজিসিবিতে এই সুযোগটা আছে। আর যাদের ঢাকা পছন্দ, সো ঢাকা পছন্দ যাদের, মানে যাদের মেইন টার্গেট আসলে ঢাকায় থাকা, তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ডিপিটিসি আর ডেস্কো। কারণ ডিপিটিসি আর ডেস্কো হচ্ছে ঢাকা বেস্ট, ঢাকা নর্থটা হচ্ছে সাধারণত ডেস্কোর আন্ডারে, গাজীপুরের একটু এরিয়া পড়ছে, আর ডিপিটিসি ঢাকা সাউথ এবং নারায়ণগঞ্জ এরিয়াটা কাভার করে। সো ঢাকা বেস্ট যাদের প্ল্যান, তারা মেন প্রায়োরিটি হিসেবে এটা রাখতে পারে। নেস্কো হচ্ছে নর্থ বেঙ্গল, রাজশাহী এবং রংপুর ডিভিশনের হচ্ছে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে দেখে নেস্কো। খুলনা বরিশাল বিভাগ পুরোটা হচ্ছে ওজোপাটিকোর আন্ডারে। আর সিলেট আর চিটাগাং জোন এখনও কোম্পানি হয় নাই, এটা আগে বলছি, এটা এখনও পিডিবি নিজে দেখতেছে। আর জেনারেশনের মধ্যে আশুগঞ্জ, যেটা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ায়, সো যাদের আশুগঞ্জে জব হবে তাদের আসলে সারা জীবনই ব্রাহ্মণবাড়িয়ায়। ইজিসিবি হচ্ছে সিদ্ধিরগঞ্জ, একদম জাস্ট ঢাকার পরেই ইজিসিবি প্ল্যান্ট এখানে। নর্থ ওয়েস্টের হেড অফিস ঢাকা, বাট নর্থ ওয়েস্টের 2টা প্ল্যান্ট আছে, হচ্ছে একটা সিরাজগঞ্জ আর একটা হচ্ছে খুলনায়। সো নর্থ ওয়েস্টের পোস্টিংয়ের সুযোগ এই কয়েকটা জায়গাতে। এছাড়া রামপাল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে হেড অফিস, যেটা বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার, বাট এটার প্ল্যান্ট হবে রামপাল বাগেরহাটে। কোল পাওয়ার জেনারেশন আছে, কোল পাওয়ার জেনারেশন কিন্তু একদম মহেশখালীর মাতার বাড়িতে। কোল পাওয়ারেরও হেড অফিস ঢাকায়, বাট মেজর একটা পার্ট কিন্তু পোস্টেড হবে ওখানে। আর লাস্ট অফ অল বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ পাওয়ার হয়েছে, সেটা হচ্ছে পটুয়াখালী পায়রা। এছাড়া হচ্ছে আমাদের আরপিসিএল আছে, এটা আমি শিওর না, খুব সম্ভবত এটা ময়মনসিংহ বা তার আশেপাশের রিজিয়ন নিয়ে। এই হচ্ছে মোটামুটি আমাদের জেনারেশন গুলোর এবং ওভারঅল যে পাওয়ার প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সুযোগ। আর পাওয়ারের প্যারালালি যেটা মেট্রো রেল বললাম, মেট্রো রেল হচ্ছে ঢাকা বেসড, সো এখানেও থাকার সুযোগ আছে। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট, এটারও হেড অফিস ঢাকা, আর এটার পোস্টিং হচ্ছে আইদার গাজীপুর অথবা রাঙামাটি, এই হচ্ছে বেতবুনিয়াতে স্যাটেলাইট আর্থ স্টেশন। সো এইটুকুই হচ্ছে লুক্রেটিভের মধ্যে অপশন। আর বাকি যেগুলো আছে বিটিসিএল বা অন্য যেগুলো আছে সবগুলোতেই আসলে মোটামুটি বিভিন্ন বিটিসিএলও নেশন ওয়াইড, দেশের বিভিন্ন জায়গাতে পোস্টিং হওয়ার সুযোগ আছে, একদম এ টু জেড। সো এই হচ্ছে মোটামুটি সামারি, অনেক বেশি কথা বলা হয়ে গেছে আসলে। সো মোটামুটি সব কিছুই কাভার করা হয়েছে। এই আচ্ছা, আরেকটা কোশ্চিন আমি কমেন্ট সেকশনে পাচ্ছিলাম, এটা হচ্ছে যে নতুন ডিপার্টমেন্টগুলোর জন্য আসলে কি সুযোগ পাওয়ারে। এখন এনার্জি সায়েন্স, বিশেষ করে এনার্জি রিলেটেড একটা ডিপার্টমেন্ট আসছে আমাদের, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সম্ভবত। তো এনার্জি যেইটা, এটা আসলে যেহেতু ডিপার্টমেন্টটা নতুন, এটা এখনও কিন্তু ওইভাবে কিন্তু প্রতিষ্ঠানগুলো এই ডিপার্টমেন্ট সম্পর্কে অবগত না। সো এটা আসলে সবাইকে রিকোয়েস্ট যে তোমরা নিজ নিজ ডিপার্টমেন্টকে একটু নলেজে দাও, যেন ভার্সিটি থেকে একটু এটা অ্যাপ্রোচ করে, যে এখনও সম্ভবত কোনো গ্র্যাজুয়েট হিসেবে বের হয় নাই। সো গ্র্যাজুয়েট হইতে হইতে যেন এই ডিপার্টমেন্টটা অ্যাকনোলজেশনে চলে আসে, যেন এই ডিপার্টমেন্টগুলো পাওয়ার সেক্টরে ইনক্লুড হতে পারে। বাট এখন পর্যন্ত, সরি টু সে, যেহেতু নতুন ডিপার্টমেন্ট, এখন পর্যন্ত কিন্তু কোনো সার্কুলারে স্পেসিফিকভাবে এনার্জি সায়েন্স চাওয়া হয় না। সো এইটা একটা প্রবলেম। আর আরেকজন কোশ্চিন করছে যে ইটি যারা বা ইসি যারা, তারা হচ্ছে ইলেকট্রিক্যালের এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারে কি না। এখন অনেকগুলো সার্কুলারে কিন্তু আলাদাভাবে ইটি বা ইসি চাওয়া হয়, কিন্তু যখন সোললি ইলেকট্রিক্যাল চাওয়া হচ্ছে তখন আসলে অ্যাপ্লাই করা যাবে না এটা বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করার সময় দেখা যাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে অ্যাপ্লিকেশানটা নিবে না, দেখা যাচ্ছে ফেইল্ড দেখায়। আবার অনেক সময় অ্যাকসেপ্ট হয়ে যায়, অ্যাকসেপ্ট হওয়ার পর দেখা গেছে যে একদম ভাইবা রিটেন কোয়ালিফাই করছে, ভাইবা বোর্ডে যে আনফর্চুনেটলি বাদ পড়তেছে,
এরকম রেকর্ডও আছে, আবার অনেক সময় দেখা গেছে হয়ে গেছে, কোয়ালিফাই করে গেছে, সেটাও সেই রেকর্ডও আছে। সো এইটা আসলে এখন পর্যন্ত অ্যাট ইওর ওন রিস্ক, এটাও আই এম সরি টু সে, বাট এখন পর্যন্ত রিয়েলিটি এইটা। তো আমরা আশা করি যে এই জিনিসগুলো হয়তো খুব তাড়াতাড়ি ঠিক হবে। এটা আসলে ইটি বা ইসি কুয়েটে আছে, চুয়েটে আছে এবং রুয়েটে আছে। তো এই তিনটা ভার্সিটি যদি একটু সম্মিলিতভাবে উদ্যোগ নেয় তাহলে আমার মনে হয় যে জিনিসটা সলভ হবে তাড়াতাড়ি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যে টপিকগুলো ছিল সব কিছুই ইনশাল্লাহ কাভার করা হয়েছে। ও আচ্ছা, আরেকটা মেইন মিস করে গেছি, এটা হচ্ছে আমাকে ইনবক্সেও অনেকে জিজ্ঞেস করছে, আমার কাছেও একটা জানতে চাওয়া হয়েছে যে ভাইবা বোর্ডে আসলে কি হয়। ভাইবা বোর্ড আসলে খুবই আনপ্রেডিক্টেবল। যারা সেন্ট্রাল ভাইবা দিছো তারা সবাই জানো এক্স্যাক্ট কুয়েটে যেটা হইতো, তো এখানেও সেরকম। একটু অবশ্যই মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, স্পেশালি যারা কুয়েটে সেন্ট্রাল ভাইবা দিছো, অন্তত ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল যে যে ডিপার্টমেন্টেরই হয়ে থাকো, তাদের ভয়ের আসলে কোনো কারণই নাই। ভাইবা খুবই রিল্যাক্স, কিন্তু আনপ্রেডিক্টেবল বললাম এই কারণে, কারণ অনেকের দেখা গেছে 2-3 মিনিট ভাইবা হয়, কারো 5 মিনিট হয়, কারো 1 ঘন্টাও হয়। যেমন আমার নিজেরও ভাইবা হয়েছে প্রায় 30 মিনিটের বেশি। তো আমার কাছে জানতে চাওয়া হয়েছে আমার ভাইবা এক্সপিরিয়েন্সটা আসলে কীরকম ছিল বা আমাকে কি জিজ্ঞেস করা হয়েছে। তো আমি এইটা শেয়ার করেই শেষ করব, কারণ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, অনেকে অনেক ধৈর্য নিয়ে অনেকক্ষণ শুনতেছে। তো আমি আমাকে ইনিশিয়ালি নর্মাল ইন্ট্রোডাকশন যেগুলো থাকে সবখানে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। এরপরে আমার কাছে আমার সামনে ভাইবা বোর্ডে ছিলেন প্রায় 7-8 জন। তো বুয়েটের একজন স্যার প্রথম শুরু করেন। স্যার একদম প্রোগ্রামিং রিলেটেড দু একটা কোশ্চেন করেন, সি এবং C++ রিলেটেড। এরপর হচ্ছে উনি সরাসরি আমাকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ ইনরাশ কারেন্ট অফ ট্রান্সফরমার, ট্রান্সফরমার ইনরাশ কারেন্ট বলতে আমি কি বুঝি। তো এটা বলার পর মানে ভাইবা বোর্ডে তার আগে একটা জিনিস কথা, যে ভাইবা বোর্ডে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, তুমি যে জিনিসটা বলবা সেইটা থেকেই প্রশ্ন করা হবে, মানে এই কালচারটাই বেশি। তো ইনরাশ কারেন্ট কি এটা বলার পর আমাকে বলা হইলো যে এটা কোথায় দেখা যায়, বা এটার ম্যাগনিটিউড কীরকম হতে পারে, এটার ওয়েব শেপ আঁকাইতে পারবো কি না, এটাতে হারমোনিক্স কম্পোনেন্ট আসে কি না। তো আমি যদি এসে থাকে তাহলে কোন হারমোনিক্স, থার্ড বা সেভেন্থ বা ফিফথ কোনটা। তো আমি আনফর্চুনেটলি বলে ফেলছিলাম যে থার্ড হারমোনিক্স পর্যন্ত আসে, এরপরে আসে না। তো তখন উনি জানতে চাইলেন যে কেন আসে না, সেইটা হচ্ছে যেন আমি এক্সপ্লেন করে ডিটেলস এক্সপ্লেন করি। তো পারি নাই। এরপর উনি সার্কিট ব্রেকারের ভিতরে ঢুকছে, সার্কিট ব্রেকার রিলেটেড বেসিক অপারেশন জিজ্ঞেস করার পর আর্ক ইন্টারাপশন থিওরি, এটা কিন্তু সালাউদ্দিন স্যার পড়াইছে। সার্কিট সুইচ গিয়ার প্রোটেকশন যারা পড়ছো, একদম আর্ক ইন্টারাপশন থিওরি অনেক সুন্দরভাবে স্যার পড়াইছে, এবং যেভাবে যা যা পড়াইছে সবই ওই রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। এরপর আমাকে অনেক বেশি ডিপে জিজ্ঞেস করা হয় সার্কিট ব্রেকারের, যেগুলো টানা কয়েকটা কোশ্চেন আমি পারি নাই। ওখানে একজন ডাইরেক্টর ফিনান্স স্যার ছিলেন, উনি ইকোনমিক্স রিলেটেড কোশ্চেন করে আমাকে প্রায় 5-6টা, যেগুলোর একটারও আমি অ্যান্সার দিতে পারি নাই। তো এরপরে একজন স্যার ছিলেন, উনি আমাকে সরাসরি সুইচ গিয়ার প্রোটেকশন থেকে একটা প্রশ্ন করেন। তো সুইচ গিয়ার প্রোটেকশন থেকে এরপর উনি টানা কয়েকটা সুইচ গিয়ার প্রোটেকশন থেকে প্রশ্ন করেন, এবং যেগুলোর আমার কপাল ভালো যে আমার সবগুলোই ফেভারে ছিল, লাইক বাইডিরেকশনাল প্রোটেকশন, ওভার কারেন্ট প্রোটেকশন, আর্থ ফল্ট, তারপর ট্রিপ সার্কিটের বেসিক মেকানিজম, একদম উনি অনেকক্ষণ জিজ্ঞেস করেন এই রিলেটেড জিনিস নিয়ে। সো দ্যাটস ওয়াই আমার ফেভার করে যায়। সো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস যে পাওয়ারে যারা ভাইবা দিবা তারা অবশ্যই পাওয়ার সিস্টেম এবং সুইচ গিয়ার প্রোটেকশন খুব এবং এগুলোর লেকচার খাতা যদি কারো কাছে না থাকে মাস্ট এটা রাখবা। আর পিজিসিবির সামনে যেহেতু পিজিসিবির পরীক্ষা বা ডিপিডিসিরও আছে, এগুলো তো খুবই সুইচ গিয়ার প্রোটেকশন থেকে ভাইবাতে অনেক কোশ্চিন করা হবে, এবং অবশ্যই সালাউদ্দিন স্যার এবং রফিক স্যারের যে ক্লাস লেকচার এটা খুবই ইফেক্টিভ। মানে ইনফ্যাক্ট আমার কাছে এর বাইরে কোনো প্রশ্ন আসে নাই, আমাকে যা জিজ্ঞেস করা ছিল সব কিছু এর মধ্যে ছিল। সো এটা মানে খুবই ভালো কন্টেন্ট ভাইবার জন্য বা তোমার কনসেপ্ট বিল্ড আপের জন্য। আচ্ছা আমরা শেষ করব, অনেক টাইম নিয়ে নিচ্ছি। লাস্ট একটা কোশ্চেন আমাদের কমেন্টে আসছে, হাসান কোশ্চেন করছে যে অনলি রিটেন ফ্যাক্ট কিনা। অবশ্যই এবং অবশ্যই রিটেনটাই মেন ফ্যাক্ট, রিটেনের মার্কসটাই মেইন। রিটেনে যার ভালো মার্কস থাকবে তার চান্স খুব বেশি থাকবে, কারণ ভাইবা বোর্ডে ভাইবাতে অনলি 20 মার্কস থাকে, রিটেনে যেটা 100 থাকে সেটা 80-তে কনভার্ট হয়। এরপর বেশিরভাগ জায়গাতেই এটা কালচার, কোথাও হয়তো 70-তে বা 75-এ কনভার্ট হইতে পারে। আর ভাইবাতে 20 বা 25 মার্কস থাকে, তো সেখানে দেখা যাচ্ছে ভাইবাতে বসলেই তো 10-12 এটা কমন।
এরপর যে যেরকম করবে সে অনুযায়ী মার্কিং হয়। সো খুব বেশি আসলে ইম্প্যাক্ট পড়ে না। সো রিটেনটাই আসলে মেন ফ্যাক্ট। তো সবাই রিটেনের জন্য যেন আমরা খুব ভালো প্রিপারেশন নেই। আর আরেকটা যেটা আচ্ছা, আরেকটা কোশ্চিন আসছে যে নন টেকের জন্য আমরা কি পড়বো। নন টেকের জন্য আসলে আহ, আশেপাশে যারা বিসিএস ক্যান্ডিডেট আছে তাদের আমি অ্যাডভাইস করব তাদের থেকে একটু প্রিপারেশন নেওয়ার জন্য, মানে অ্যাডভাইস নেওয়ার জন্য। ওরা যে জিনিসগুলো পড়তেছে এতটা ডিটেলস না হইলেও ওই জিনিসগুলো কিন্তু সবই লাগবে। কারণ নন টেকে যেহেতু বাংলা গ্রামার আছে, ইংলিশ আছে, জেনারেল নলেজ আছে, সো সব জিনিসগুলোই লাগবে। সো এই জিনিসগুলো কিন্তু আসলে পড়তে হবে, কারণ নন টেকেও কিন্তু অনেক মার্কস। সো এই ছিল মোটামুটি, আমাদের মনে হয় আমরা এখন শেষ করতে পারি। আমরা সব টপিকই কাভার করছি। এরপরও যার যে কোনো কোশ্চিন আছে সবাই, আমার রিকোয়েস্ট তোমরা বা আপনারা কমেন্টে অ্যাড করে দিবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সবগুলো কমেন্টেরই রিপ্লাই দেওয়ার। আর লাইভে থাকা অবস্থায় যদি কারো কমেন্ট মিস করে যেয়ে থাকি এজন্য আমি পার্সোনালি সরি, কেউ মনে কিছু নেবেন না। আর কাউকে কোনো কথায় বা কোনো কারণে যদি কষ্ট দিয়ে থাকি, তো আমি পার্সোনালি সরি। আর এই তো, সবাই ভালো থাকুক, সবাই আমার জন্য দোয়া রাখবেন। সামনে যেহেতু পরীক্ষা, সবার জন্য শুভকামনা। তো আমার কথা শোনার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।